এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। আমার সঙ্গে আজ এখন প্রকাশে যোগ দিয়েছেন অধ্যাপক দিলারা চৌধুরী। আপনাকে স্বাগত এখন প্রকাশে। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে চাই আজকে। যে আপনার কাছে কি মনে হয় যে এই যে স্বাধীনতা পরবর্তী সময় আমরা বিজয়ের মাসে আছি, সেই জায়গায় আপনি রাজনৈতিক দলগুলোকে কীভাবে মূল্যায়ন করবেন? বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো নিজেরা কতটা গণতন্ত্রের চর্চা করেছে এবং তাদের যে নানা রকম মেরুকরণ হয়েছে, তার মধ্যে তারা কতটা পরিপক্ক হয়েছে? এখন তো রাজনৈতিক দল বলতে বাংলাদেশ এখন বলতে গেলে বিএনপি, আওয়ামী লীগ তো এখন ফিল্ডে নাই। আর জামায়াতে ইসলাম তো প্রথম থেকে আমরা জানি যে জামায়াতে ইসলামটা হলো একটা ক্যাডার বেস পার্টি এবং ওদের মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসি আছে। বিএনপি ক্লেম করেছে প্রথম থেকেই যে আমরা ডানো না বামও না, আমরা মধ্যপন্থী দল। ফাইন, মধ্যপন্থী দল হওয়াটা তো ভালো, একটা পার্টির মধ্যে এরকম থাকতেই পারে। কিন্তু এত বছর কেটে গেছে, বিএনপি তো ফরমেশন হয়েছে লেট 79-এ। তো কত বছর হলো, অনেক দিন তো হয়ে গেছে। কিন্তু খুব ব্যক্তিকেন্দ্রিক, এই মানে আওয়ামী লীগের মতোই এই বিএনপি, সেখান থেকে কিন্তু এরা বেরিয়ে আসতে পারে নাই। তো কাজেই যখন কোনো একটা পার্টি গণতন্ত্রের কথা বলে, লিবারাল ডেমোক্রেসির কথা বলে, কিন্তু পার্টির মধ্যে কোনো গণতন্ত্র নাই, তখন এটা খুব শোনায়, হালকা শোনায়, হলো যেটাকে বলে, সেরকম শোনায় আর কি। তো যখন ব্যক্তিকেন্দ্রিক দল হয় না, সেই দলগুলি আপনার ঠিক গণতান্ত্রিক দল বলা যায় না। আপনি যেটা বলেন পরিপক্ক, সেই পরিপক্কতাটা আমার মনে হয় না বিএনপির ভিতরে এসেছে। ইট ইজ টু মাচ পার্সোনালিটি সেন্টার। না, সেটা তো আমরা যে যে দলটি ক্ষমতা থেকে চলে গেল, ক্ষমতাচ্যুত হলো, তাদের মধ্যে তো আওয়ামী লীগের মধ্যেও তো আমরা একই বিষয় দেখেছি। আমরা জাতীয় পার্টিতেও একই অবস্থা দেখেছি। তো এই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেরোতে পারলো না কেন? এই ব্যক্তি বা পরিবার এক জায়গা থেকে, যেমন এরশাদের হয়তো পরিবার ছিল না, বা পরবর্তীতে পরিবারের রূপ নিল আমরা দেখলাম, কিন্তু এই যে এই ব্যক্তির জায়গা থেকে আমরা কেন বেরোতে পারি না? এটা তো আমার যেটা বিশ্বাস, আমাদের এই এমনকি আওয়ামী লীগের মতো একটা দল, এটা তো অনেক পুরনো দল, কিন্তু যে মুহূর্তে তারা ক্ষমতা পেল, মানে স্বাধীনতার পরে 71-এ, ওই মুহূর্তটা পার্সোনালিটি একটা কাল্ট। এটা কিছুটা আমাদের দেশের, আমাদের যে সংস্কৃতি, জনগণের সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, আমাদের মধ্যে কিন্তু অথরিটেরিয়ান ভাব আছে। আমাদের ফ্যামিলিগুলির মধ্যেও কোনো ডেমোক্রেসি নাই, ফ্যামিলিও ব্যক্তিকেন্দ্রিক। ওটা রিফ্লেকশন সমাজে, মানে আধিপত্যের চর্চাটা মানে একদম পরিবার থেকে শুরু। কারণ যে কোনো দেশে যেখানে পার্টিগুলি গণতান্ত্রিক অথবা গণতান্ত্রিক চর্চা আছে, সংস্কৃতি আছে, তাদের ফ্যামিলির ভিতরেও আছে। ফ্যামিলির ভিতরে ছোটোবেলা থেকে যেটাকে আমরা বলি সামাজিকরণ বা সোশ্যালাইজেশন, ফ্যামিলির থেকে স্কুলে তাদের ওইখানে স্কুলে হয়, ইলেকশন হয়, ক্লাস ক্যাপ্টেন, তারপরে যখন তারা কলেজে, এনিওয়ে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে বাস করে তারা। আমাদের দেশে ওই এনভায়রনমেন্টের নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের দলগুলি কিন্তু ঠিক জনগণের রাজনীতি করে না। জনগণের রাজনীতি করতে হলে তাদের পার্টির মধ্যে গণতন্ত্র আনতেই হতো। কিন্তু যে তাদের মুখে তো একটা কথা বলে, প্রান্তিক, তৃণমূল, এই শব্দগুলো তো ভালোই ব্যবহার করে, ভোটের সময় ব্যবহার করে। তো ভোটের পরে তো তাদেরকে ভুলে যায়। নমিনেশন দেওয়ার সময় কি প্রান্তিক, তৃণমূলের কথা মনে রাখে? এই যে এতগুলি একটা জুলাইয়ের মতো ঘটনা ঘটে গেল, তো বিএনপি যে নমিনেশন দিয়েছে, কি প্রসেসে নমিনেশন দিয়েছে? উপর থেকে দেয়নি। তারা কি গণতান্ত্রিক দলগুলি যেভাবে নমিনেশন দেয়, যে তৃণমূল থেকে তাদের কমিটি, তারা লিস্ট পাঠায় কি ভিত্তিতে? যে এই এলাকায় কোন লোকটা সবচেয়ে বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য। এরকমভাবে তো এবারেও তো সেভাবে নমিনেশন দেয়নি। এটা বরাবরই উপেক্ষিতই থাকে, আমরা দেখেছি। উপেক্ষিত থাকা ঠিক না। আমাদের যে স্থানীয় সরকার, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পর্যায়ের যেগুলো আছে বা জেলা পরিষদ, বিশেষ করে আমি যদি ইউনিয়ন পরিষদের কথাই বলি, যে একসময় তো গ্রামের বা ইউনিয়নের যারা মুরব্বী শ্রেণীর মানুষ, শিক্ষক, কৃষি সঙ্গে জড়িত, তারা কিন্তু ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানের পদটা পেতেন বা ওই জায়গায় প্রতিনিধিত্ব করতেন। কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু গত 1 দশক বা 2 দশকের মধ্যে দেখছি যে সেখানকার জনপ্রতিনিধি যারা হন তারাও কিন্তু কেন্দ্র বা রাজধানী থেকে যাচ্ছেন, সেই প্রবণতা তৈরি হয়। কারণ আমাদের রাজনীতিটা এখন হয়ে গেছে তো একটা ব্যবসার মতো, মানে প্রত্যেকেই রাজনীতিতে যাচ্ছে কিছু টাকা বানানোর জন্য। ওই কারণেই ওই যেটাকে বলে গ্রিড বা লোভ, যে আমি একটা ইলেকশনে জিতে আসতে পারলে আমি আমার আখের গুছিয়ে নিতে পারবো, আমার কি লাভ হবে, এটাই হলো মোটো। সুতরাং স্থানীয় সরকার যেখানে, সেখানকার নমিনেশনটাও তো সেন্ট্রাল থেকেই হয়। ওইখানে তো আমাদের এখানে স্থানীয় সরকার তো ডিসেন্ট্রালাইজ না, একদমই না। বিশেষ করে শেখ হাসিনা যখন এই যে প্রতীক দিয়ে নির্বাচন আরম্ভ করলো, তখন থেকে এই জিনিসটা আরও বেশি স্ট্রেনথেন হয়ে গেল যে প্রতীক থাকলে পরে আমি জিততে পারবো। এবং ওখানে যদি আমি সংসদে কোনো ইলেকশন করতে পারছি না, সুতরাং আমি ওইখানে করি, ওটা আমার একটা ব্রিডিং গ্রাউন্ড বা যেটা বলে, সেখান থেকে আমি আবার এখানে উঠে আসব। এই অ্যাম্বিশন থেকে এই জিনিসটা চালু হয়েছে বাংলাদেশে, যেটা একদমই গণতান্ত্রিক। এবং ওইটাও নিশ্চয়ই দেখেছেন যে গণতন্ত্রের জায়গাতে যে যখন এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা আমরা যদি সিটি কর্পোরেশনের কথা বলি, সেখানে ওইটাও ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছিল যে মেয়র যেটা বলবেন, কাউন্সিলরদের কোনো মন্তব্য নাই, উপজেলা চেয়ারম্যান যা বলছেন তাই। তা সেই জায়গায় এরকম একটা জায়গায় তো আমাদের একটা রাষ্ট্র কাঠামোটাও তো খুব পুষ্টিকর হলো না। না, এই জন্যই তো বাংলাদেশের রাষ্ট্র, আমরা তো রাষ্ট্রই গঠন করতে পারি নাই এখনো। সেই জন্যই তো বাংলাদেশের রাষ্ট্র তো ভঙ্গুর এই কারণে যে যে কোনো প্রতিষ্ঠান আমাদের, যেটা মানে সরকারের প্রতিষ্ঠান, সবগুলি তো ওই ব্যক্তিকেন্দ্রিক এবং গণতন্ত্রের কোনো চর্চা নাই। সুতরাং ওই প্রতিষ্ঠানগুলির যে কাজগুলি করা দরকার, মানে জনগণের সেবা করা দরকার, সেটা করে না। এবং জনগণের সাপোর্ট আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। এবং যেই মুহূর্তে প্রতিষ্ঠান অকার্যকর হয়ে যায়, সেই মুহূর্তে তখন থেকে রাষ্ট্রের কাঠামো অকার্যকর হয়ে যায়। এখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি এত ভঙ্গুর হয়ে গেছে যে কাঠামোটাই নড়বড়ে হয়ে গেছে। আর একটা কারণে বাংলাদেশের প্রতিষ্ঠান বা কাঠামো নড়বড়ে হয়েছে, সেটা হলো দুর্নীতির জন্য। দুর্নীতিও ওইখানে যেহেতু গভর্নেন্স নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, টাকা বানানোটাই মূল উদ্দেশ্য। আমি মনে করি বাংলাদেশের দুর্নীতির হ্রাস যদি টেনে ধরতে পারত কেউ, আমাদের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যেত। একসময় আমার মনে আছে, অনেক দিন আগে, তখন পর্যন্ত দুর্নীতি এতটা প্রকট হয় নাই, কিন্তু দুর্নীতি ছিল। সব দেশই তো অল্প বিস্তর দুর্নীতি আছে। তো আমেরিকান একজন অ্যাম্বাসেডর ছিলেন, হি ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাই হাজব্যান্ড। সেই সময় বলেছিল, অনেক আগে বলেছিল, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোটা না ওই যে উই পোকা ধরলে পরে কাঠের কোনো মনে হয় দাঁড়িয়ে আছে, তো টোকা মারলিয়ে পড়ে যায়। উই পোকা খেয়ে ফেললে মনে হয় দাঁড়িয়ে আছে, কিন্তু টোকা মারলিয়ে পড়ে যায় ভিতরে ভিতরে। তোমাদের রাষ্ট্রের কাঠামোটা ওই অবস্থায় চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে গুনা পোকার মতো কাঠামোটাকে কোনো রকমের দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আসলে একটা টোকা মারলে এটা পড়ে যাবে। ঘুণ পোকা আক্রান্ত যে আমাদের কাঠামো, সেই কাঠামোটাকে আবার সতেজ করা যায় কিনা, সজীব করা যায় কিনা, সেইরকম কোনো মন্ত্র আছে কিনা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে আপনার কাছে, আমি সেইটা বিরতি থেকে এসে জানতে চাবো। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে নিচ্ছি। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বিরতিতে যাওয়ার সময় জানতে চাচ্ছিলাম যে আমাদের যে উই পোকা খাওয়া যেই রাষ্ট্রের কাঠামো, সেটাকে আবার সজীব করা যায় কিনা, তার কোনো ব্যবস্থাপত্র আপনার কাছে আছে কিনা? এটা তো একটা ভীষণ একটা $1,000,000 প্রশ্ন। এটা তো দুরূহ, কিন্তু অসম্ভব নয়। অসম্ভব নয় এই কারণে যে পলিটিক্যাল উইলটা থাকতে হবে। যারা ক্ষমতায় আসবে তাদের ভিতরে সে পলিটিক্যাল উইলটা থাকতে হবে যে আমরা দুর্নীতি দূর করব। এবং সেই গভর্নমেন্ট মাস্ট বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। ওই একদিনের নির্বাচনের অ্যাকাউন্টেবিলিটি না, ডে টু ডে। পার্লামেন্টারি সিস্টেম মানে হলো গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল টু দ্য পিপল অন এ ডে টু ডে বেসিস। মানে এভরি ডে গভর্নমেন্ট কি অ্যাকশন নিচ্ছে, সেটার জন্য তাদের জবাবদিহিতা করতে হচ্ছে। মিডিয়া হতে পারে, কমিটির রিপোর্ট হতে পারে, পার্লামেন্টারি প্রসিডিওরের মধ্যে হতে পারে, পার্লামেন্ট যখন সেশনে থাকে তখন পার্লামেন্টারি নানা রকম অ্যাক্টিভিটিস। এই অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আর যে জিনিসটা করা যায় সেটা হলো যে সরকারের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আছে,
তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যেরকম দুদক, তারপরে কম্পট্রোলার জেনারেল, অডিটর জেনারেল, যিনি রাষ্ট্রে কি সরকার কি খরচ করছে, কত আয় ব্যয় হিসাব করে। আয় ব্যয় হিসাব, কত টাকা রোজগার করছে, কত, সেটার একটা হিসাব রাখবে আর কি। এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের কার্যাবলী সব কিছু তারা এক্সিকিউটিভের কন্ট্রোলে। না, কিন্তু সেগুলো তো রাজনৈতিক বিবেচনায় যদি নিয়োগ হয় তাহলে তো আপনি এটা আশা করতে পারেন না। রাজনৈতিক বিবেচনা কেন, প্রাইম মিনিস্টার কেন তাদেরকে নিয়োগ দেবে? যে প্রস্তাবটা দিয়েছিল, যেটা আমাদের বৃহত্তর দলটা অ্যাকসেপ্ট করে নেই, যে একটা সাংবিধানিক কাউন্সিল হবে, তারা ওই প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, অপোজিশন, একটা তারা অ্যাপয়েন্টমেন্টগুলি দেবে আর কি, এবং প্রতিষ্ঠানগুলি ওই কাউন্সিলের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। তো সেটা তো মানিনি। এখন তো ওই একই অবস্থায় ওই প্রাইম মিনিস্টার বলেছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে, এখন বলেছে। তো প্রেসিডেন্ট কে? প্রেসিডেন্ট তো একই পার্টির লোক, তাই না? তো সুতরাং আমি যেটা মনে করি যে আমরা পূর্ব অবস্থার মতো একটা জায়গায় যাচ্ছি। বিশেষ করে যে দুটো অধ্যাদেশ তো প্রজ্ঞাপন হয়ে গেছে। একটা অধ্যাদেশের খসড়া বেরিয়েছে, যেটা পুলিশের কমিশন। দুদকেরটা, তাতেও যেভাবে প্রজ্ঞাপন বেরিয়েছে, তাতে কিন্তু দুদকের সেই স্বাধীনতা রাখে নাই। আমি বুঝলাম না, এই সরকারই কিন্তু এটাকে অধ্যাদেশ জারি করেছে। তাদের পর্যালোচনা, তাদের বাছাই করার যে সুপারিশ করা হয়েছিল, সেগুলি অ্যাকসেপ্ট করা হয়নি। আর দ্বিতীয় যেটা, আর একটা হলো জুডিশিয়ারি কে, ওই অধ্যাদেশটা ঠিক আছে, যে সচিবালয়, হ্যাঁ, কিন্তু পুলিশ কমিশন যেটা খসড়াটা বেরিয়েছে, সেটার মধ্যে যারা ওই প্রসেসের মধ্যে ইনভলভ ছিল, তারাই বলেছে যে এটা আমরা একেবারে সেই পূর্বের অবস্থার মতো, পুলিশ আবার সেই সরকারের নিয়ন্ত্রণেই থাকবে। তাহলে যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, আমরা ছাত্র জনতার যে আন্দোলনের মধ্যে দিয়ে বলছি যে জুলাই বিপ্লব বা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যেটা নতুন বাংলাদেশের যে কথাটা বলা হচ্ছিল, আপনি ওই যে আগের জায়গাটা বলছেন, আগের, মানে তাহলে আমরা সেই নতুন বাংলাদেশ না, আমরা একটা স্থিতাবস্থাতেই থাকলাম। নতুন বাংলাদেশ সেভাবে হবে কিনা আমি জানি না, আমার সে সম্বন্ধে আশঙ্কা আছে। কিসের জন্য? যে জুলাইয়ের যে সনদটা, সেই সনদটা তো একটা নতুন কনস্টিটিউশন, তাই না? তো ওইটাকে প্রথমে গণভোট দিয়ে পাশ করিয়ে নিতে হতো। পাশ করিয়ে ওই সংবিধানের আন্ডারে ইলেকশনটা করা দরকার ছিল। এখন তো ভোট একই দিনে হচ্ছে, গণভোট না, একই দিনে হলে পরে এটা হবে না। হবে না মানে আমি মনে করি কমপ্লিকেটেড হবে। কিসের জন্য? প্রথম কথা হলো যে গণভোটের দিন আমাদের দেশের লোকরা ওই গণভোটটা কিসের উপর হচ্ছে ওটাই জানে না, ওটার সেরকম প্রচার নাই। তাছাড়া অনেকগুলি 4টা কোশ্চেন দিয়েছে এবং বলেছে যে একটা যদি আমি না বলি তাহলে সবগুলি। মানে আপনি মনে করছেন যে তাহলে ওই একই দিনে হলে ভোটারদের মনোযোগটা প্রতীকের দিকেই থাকবে, ওখানে থাকবে। এটা নাম্বার 1। নাম্বার 2, তাহলে ইলেকশনটা কোন কনস্টিটিউশনের আন্ডারে হচ্ছে? এটা 72 কনস্টিটিউশনের আন্ডারে হচ্ছে, কারণ জুলাই তো পাস করেনি এখনও। 72 কনস্টিটিউশনে তো কোনো গণভোট নাই, যেটা সালাউদ্দিন সাহেব অলরেডি বলেছে যে সংবিধানে তো গণভোট নাই। তো সুতরাং যে পার্টিটা ক্ষমতায় যাবে, পাশ করবে, তারা এই কথা বলতে পারে যে যেহেতু 72 আন্ডারে এটা হয়েছে, এখানে যেহেতু গণভোট নাই, আমরা মানি না। গণভোটে কি রেজাল্ট হয়েছে আমরা জানি না। আপনার কাছে কি ওই আশঙ্কাটা রয়ে গেছে। আমি যেটা দেখছি যে জুলাইয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আপনার বাস্তবিত করার ব্যাপারে আপনার পলিটিক্যাল পার্টিগুলি যেরকম অনীহা দেখাচ্ছে, অত ওপেনলি হয়তো দেখাচ্ছে না, কিন্তু ওই যে আপনার নানা রকম ডুপ হোলের ভিতর দিয়ে আর একটা সবচেয়ে বড় বটলনেক, সেটা হলো আমাদের ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি অনেক কিছু করতে দিচ্ছে। হ্যাঁ, ব্যুরোক্রেসিতে যেতে চাচ্ছিলাম, আপনি প্রসঙ্গে চলে আসেন। তবে আমি বিরতির পরে এই বিষয়ে আলোচনা আসবো, কিন্তু তার আগে আপনার কাছে মনে হচ্ছে যে জুলাই ঐক্যের কথা যে আমরা বলছি, সেই ঐক্যটার মধ্যে একটু আছে, দূরত্ব আছে নাকি?
যে জুলাই ঐক্যের কথা পলিটিক্যাল রাজনৈতিক পার্টি, দলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দূরত্ব আছে। মানে ওই চিটটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ যে হ্যাঁ অবশ্যই দূরত্ব আছে। ফাঁক ফোকরটা আপনি দেখতে হ্যাঁ পাচ্ছেন। পার্থক্য যেরকম জামাত অবশ্য বলেছিল যে আগে আমরা জুলাই, কিন্তু জামাত এখন ওইটা, জামাতের এখন মেইন জিনিস হলো যে জাপানি ইলেকশন করে জামাত ক্ষমতায় যাবে, সেটা জামাত আমার মনে জামাত তো মনে করে না। কিন্তু জামাত যদি একটা সাবস্টানশিয়াল নাম্বার নিয়ে পার্লামেন্টে যেতে পারে, তাহলে তাদের ওই যে তাদের বিরুদ্ধে যে এত বছরের মানে মানুষের মানে কমপ্লেন, রাজাকার, ওই জিনিসটা একদম লিগালাইজড হয়ে যাবে এবং তারা নেক্সট হয়তো মনে করে যে নেক্সট ইলেকশনে আমরা জিতবো। আর বিএনপি তো মনে করছে যে আমরা ক্ষমতায় চলে আসবো, হয়তো আসবে, কারণ সবচেয়ে বড় পার্টি, সবচেয়ে বড় অর্গানাইজ, তাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট থানায় তাদের প্রতিদ্বন্দ্বী তাদের সাংগঠনিক ক্ষমতা বেশি, প্রতিদ্বন্দ্বী দলও মাঠে নাই, প্রতিদ্বন্দ্বী দলও মাঠে নাই। কিন্তু বিএনপির মধ্যে তো যথেষ্ট অনীহা দেখি আমি বিরতিতে যাই, ফিরে এসে ওই আমলাতন্ত্রের বিষয় একটু আপনার সঙ্গে যেতে চাই। দর্শক, এখন প্রকাশে বিরতিতে যাচ্ছি। ফিরে এলাম এখন প্রকাশ্যে। বলছিলাম আপা যে বিরতি থেকে ফিরে এসে আমলাতন্ত্র নিয়ে কথা বলবো। এই যে অন্তর্বর্তী সরকার, সেখানেও আমরা শুরুর দিকে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, তখন আমরা দেখেছি যে পুরনো যারা আমলা ছিলেন তাদেরকে ফিরিয়ে আনা হলো, অনেককে দীর্ঘদিন যারা চাকরি থেকে দূরে ছিলেন তারা আসলেন, হ্যাঁ সেখান থেকে ফিরিয়ে আনা হলো। কারণ কথা হচ্ছে যে ওই যে দোসরদের সঙ্গে যারা যুক্ত তাদের কাছ থেকে আমলাতন্ত্র বা কাঠামোটাকে মুক্ত রাখার জন্য, সেটা একটা। আরেকটা হচ্ছে আপনি দুর্নীতির কথা বলছিলেন, যে দুর্নীতি তখন ছিল না অতটা, ওই যে একজন মার্কিন রাষ্ট্রদূতের কথা বলে। তো এই দুর্নীতির বিষয়টা কি একটু বাড়তির দিকে গেল যখন এই সামরিক বেসামরিক আমলা ব্যবসায়ীরা আমাদের রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করতে শুরু করলেন তখন থেকে? দুর্নীতিটা বাড়ার প্রধান কারণ হলো যে আমাদের নির্বাচনগুলিকে আমরা প্রশ্নবিদ্ধ করে দিয়েছি। সরকার যখন একটা পার্টি যখন সরকার গঠন করে, তারা কিন্তু তটস্থ থাকে। একটা কথাই আছে যে ইউ মাস্ট, গভর্নমেন্টকে সবসময় পায়ের উপর রাখতে হয়, মানে মাস্ট বি অন দেয়ার টোজ, যে এই বুঝি জনগণ আমাদের উপর খেপে গেল, নেক্সট ইলেকশনে আমরা জিততে পারবো না, ওই ভয়টা তো রইল না। জনগণের কাছে তো তার কোনো জবাবদিহিতাই নাই না, আর আমি নেক্সট বার আমি জিতবো, কারণ আমি ম্যানিপুলেট করবো, সেটা ভোটারের কাছে আমার কোনো অব্লিগেশন নাই, কোনো আমার দায়বদ্ধতা নাই। আমি একটা কথা আমি ইলেকশনের সময় ইশতেহারে একটা কথা বললাম, ক্ষমতায় আসার পর আমি সেটার দিকে কোনো পাত্তাই দিলাম না। তো তাহলে তো আমার যা খুশি তাই করবো, আমি দুর্নীতিবাজ হব। আর সবচেয়ে বড় কথা, আমাদের ব্যুরোক্রেসি যেটা, এই ব্যুরোক্রেটিক রিফর্মটা হলো সবচেয়ে বড় দরকার। কারণ আমাদের ব্যুরোক্রেসি কিন্তু সে কলোনিয়াল ব্যুরোক্রেসি, একদম পুরাপুরি ঔপনিবেশিকভাবে চলছে, পুরাপুরি ঔপনিবেশিক। পাকিস্তান আমলেও তাই ছিল, পাকিস্তান থেকে বাংলাদেশ আমরা ওই, তারা মনে করে যে জনগণ বলতে কিছু নাই, আমরাই হলো জনগণের সার্ভেন্ট, তো দূরের কথা আমরাই। এবং তারা যারা মিনিস্টার হয়, এখন তো উপদেষ্টা, তারা তো আইন সম্বন্ধে অত বেশি এক্সপার্ট না, কিভাবে কোন জিনিসটা আইনটা কি বলে, অনেকভাবে বুঝায় তাদেরকে, এটা করলে পরে কিন্তু এই সর্বনাশ হবে, এটা করলে কিন্তু ওই সর্বনাশ হবে। মিনিস্টার তখন তাদের কথা বুঝে, মিনিস্টারের তো অতখানি, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিংবা ইন্ডিয়াতেও আছে, মিনিস্টাররা যথেষ্ট পার্লামেন্ট ইলেকশন বুঝে, আইন বুঝে। আমাদের এখানে তো যারা মিনিস্টার হয়, আনফর্চুনেটলি তাদের সেরকম কোনো ইয়ে থাকে না, অভিজ্ঞতা বা জ্ঞান থাকে না, তাদেরকে অনেক কথা বোঝানো হয়, বুঝিয়ে পরে বিপদে কিন্তু মিনিস্টার পড়ে। আপনি কোনো ব্যুরোক্র্যাটকে জেলে যেতে দেখেছেন? আমাদের বাংলাদেশে কয়জন? কিন্তু মিনিস্টাররা বেশি যায়। হ্যাঁ, তা তো অবশ্যই, ওটা তো মানে ক্ষমতাচ্যুত হলে এটা রেওয়াজ, হ্যাঁ। তো আর ব্যুরোক্র্যাটরা আপনার এই যে আপনার আসিফ নজরুল যে কথাটা বললো যে 90 দিনের মধ্যে বিচার হবে, এটা যে হাদির বিষয়, হাদি ওসমান ফারুকের খুনের বিচারটা 90 দিনের মধ্যে হবে, তো তার মধ্যে তো ইলেকশন হয়ে যাবে, তাই না? তো ইলেকশন হওয়ার পরে উনি এই কথাটা বললো, ওনাকে কে বুঝিয়েছে? একজন ব্যুরোক্র্যাট বুঝিয়েছে যে আপনি এই কথাটা বলেন। তা এখন 90 দিনের মধ্যে তুমি তো ক্ষমতায় থাকবে না। না, ওনাকে ব্যুরোক্র্যাট কেন বুঝাবো? উনিও তো আইনের ছাত্র, আইনের শিক্ষক। তাহলে উনি জিতে কি এটা করেছেন? কিন্তু আমি তো মনে করি ব্যুরোক্র্যাটটাই বেশি আপনার, যেরকম পুলিশ কমিশনের কথাটা তো ওপেনলি বলেছে যে ব্যুরোক্র্যাটরা বাধা দিয়ে এটা করেছে, মানে আইনমন্ত্রী বলে নাই, কিন্তু যিনি একজন
যিনি কমিশনে ছিলেন আর কি, যার সুপারিশ কোনোটা অ্যাকসেপ্ট করা হয়নি, কিন্তু আমি পড়েছি কাগজ, সে বলেছে যেন এটা ব্যুরোক্র্যাটরা করতে দেয়নি। তো এই যে ব্যুরোক্রেটদের যে প্রভাবটা তো আমরা স্বাধীনতার পরে প্রত্যেক শাসনাবলী দেখেছি, প্রত্যেক নির্বাচনের আমাদের রাজনীতিবিদরা জয়ী হয়ে আসলেও কিন্তু তারা এই আমলাতন্ত্রের উপর নির্ভর করেছে, বিশেষ করে প্রশাসনের কাছে। এখানে তো ব্যুরোক্রেট আমরা যদি ওইভাবে বলি, ক্যাডারের কথা বলি, অন্যান্য ক্যাডাররাও তো এই প্রশাসন ক্যাডারের সঙ্গে তাদের বৈষম্য, এই দাবিটা তুলে, এই অভিযোগটা তুলে। অন্যান্য ক্যাডারের সঙ্গে তাদের বৈষম্য, মানে অন্যান্য ক্যাডাররা বলে যে তারা মাঠ পর্যায়ে ক্ষমতাশালী না, শুধু প্রশাসন ক্যাডারই ক্ষমতাশালী, সেটার কথা তো তারা তুলে। আমাদের ব্যুরোক্রেসি নিয়ে যে আপনি কথা বলছেন, তারা তো আপনার ধরেন, যারা মনে করে যে আমার রাষ্ট্রটা চলবে আমাদের কথায়, এবং সত্যিই তাই চলে, বাংলাদেশের রাষ্ট্র ব্যুরোক্র্যাটদের কথাই চলে। ব্যুরোক্র্যাট মানে সিভিল মিলিটারি, হ্যাঁ হ্যাঁ, সেটা আমি মিলিটারিকে বাদ দিচ্ছি না, সিভিল মিলিটারিটা চালায়, পলিটিশিয়ানরা তো চালায় না। এটা তারা বলে এই কারণে যে আমরাই যখন রাষ্ট্রটাকে চালাই, এর একটু ত্রুটি বিচ্যুতি হলে আমরা মনে করি আমরা বৈষম্যের শিকার। আমাকে বদলি করলে পরে আমি মনে করি আমি বৈষম্যের শিকার, আমি চুরি করলে পরে আমাকে যদি শাস্তি দেওয়া হয় আমি বৈষম্যের শিকার। এবং তখন তারা এক কাট্টা হয়ে আন্দোলন করে, বয়কট করে, নানা রকম ব্যুরোক্রেসির যে কন্ডিশনগুলি, যে এই কারণে তোমাকে চাকরি, ফার্স্ট অফ অল তাদের চাকরি এনশিওর করা থাকে, তাদেরকে চাকরিচ্যুত করা যায় না। এটা কিন্তু ব্যুরোক্রেসির একটা। এখানে একটা জিনিস দিলারাপা আমি একটু জানতে চাই যে আমাদের যে নির্বাচনগুলো, আপনি যেগুলো প্রশ্নবিদ্ধ, তা সেগুলো রাজনৈতিক দলগুলোকে করার ক্ষেত্রে কি ব্যুরোক্রেসি তাদেরকে, বা এই আমলা আমলা যে গোষ্ঠী বা আমলাতন্ত্র, তারাই প্ররোচিত করেছে যে এই সরকারকে যদি আমি এবার ফেরত আনতে পারি তাহলে আমি আরও ক্ষমতাবান হব? সেই ক্ষেত্রে কি তাদের একটা বড় ভূমিকা আছে? তো প্ররোচিত করেছে বলে বলে আমার মনে হয় না। যারা ক্ষমতায় বারবার যেতে চেয়েছে তাদেরকে তারা সাহায্য করেছে, এবং তারা সাহায্যটা চেয়েছে তাদের কাছে, এবং যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে রিওয়ার্ড করেছে, এটাও তো আমরা জানি। তো সুতরাং এটাকে কি বলে, যেটাকে বলে সিম্বায়োটিক রিলেশনশিপ, আমিও উপকৃত হব, তুমিও। সেটাই বললাম যে পথ বাতলে দেওয়া। হ্যাঁ, পথ বাতলে দেওয়া, হ্যাঁ পথ বাতলে দেওয়া, প্লাস আমরা এটা একটা 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 আমরা একসঙ্গে মিলে কাজ করি, তারপরে ক্ষমতায় গিয়ে তুমিও খাবে, আমিও খাবো, দুই পক্ষই জয়ী হবে, জনগণ চুলাই যায়। দুই পক্ষই জয়ী। যেমন এখন যে ইশতেহার দিবে পলিটিক্যাল পার্টিগুলি, এখন তো জনগণের কাছ থেকে নতুন বাংলাদেশের জন্য তো একটা আওয়াজ ভীষণভাবে উঠেছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই। এটা তো জুলাইয়ের আপরাইজিংয়ের একটা মেইন থিম। তো এখন এটা করতে হলে তো পলিটিক্যাল পার্টিদের করতে হবে, তো আমাদের আওয়াজ উঠানো উচিত যে প্রত্যেকটা রাজনৈতিক দল যেগুলি বড়, এখন তো জামাত আর বিএনপি দুইজনই, এনসিপিও আছে, যে ইন্ডিয়ার সঙ্গে হাসিনা যে চুক্তিগুলি করেছি, এই চুক্তিগুলিকে আমরা ক্ষমতায় গেলে রিভিউ করে দেখব যে কোন চুক্তিগুলি দেশের স্বার্থের বিরুদ্ধে হয়েছে, সেগুলিকে আমরা রিপিল করব, আর যেগুলি পক্ষে আছে সেগুলি আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। এই জাতীয় প্রতিজ্ঞা কি পলিটিক্যাল পার্টিরা করবে? হ্যাঁ, আমরা একটু বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাই যে ভোট আসছে এবং বিএনপির কথা আপনি বলছেন বারবার, এই গণতন্ত্রের কথা। বিএনপির একজন নেতা, যে ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান, তিনি দীর্ঘ সময় লন্ডনে ছিলেন এবং তিনি ফিরছেন, এবং এতদিন দলের সঙ্গে তার সম্পর্কটা ছিল ডিজিটাল বা অনলাইন মাধ্যমে, এবং উনি বৃহস্পতিবার দেশে আসছেন। সেই জায়গা থেকে বিএনপির গণতন্ত্র, বিএনপির যে ভোটে অংশ নেয়া, বিএনপির মাঠের কর্মীদের সঙ্গে যোগাযোগ, ভোটারের সাথে সম্পর্ক, সব কিছু মিলে বিএনপির পরিবর্তনটা আপনি কী দেখতে পাবেন বলে মনে করছেন? আমি বিরতির পর কাছ থেকে এই বিষয়টা জানতে চাবো। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে। ফিরে এলাম এখন প্রকাশ্যে। আপনার বলছি যে মূল যে কথাটা বিরতিতে যাওয়ার আগে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বিএনপির যে রাজনীতি, সেখানে তো তাদের যে মূল নেত্রী ছিলেন তিনি তো অসুস্থ, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো উনি দেশে ফিরছেন 17 বছর পর। এখানে বিএনপির রাজনীতিতে, বিএনপিতে কোনো টনিকের কাজ করবে কিনা তারেক রহমান? বিএনপি তো অবশ্যই টনিকের কাজ করবে, কারণ বিএনপির ভিতরে এখন যেটা বর্তমানে এই 15 মাসে আমরা যেটা দেখেছি, যে বিএনপির যারা আপনার কর্ণধার এখানে, তাদের পার্টির উপর কোনো কন্ট্রোল নেই।
নেতৃত্বে যারা আছেন। আর নেতৃত্বে যারা আছে তারা সামলাতে পারছে না। আপনার প্রথম কথা, এক একজন এক এক কথা বলে। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে মানে কোনো কালেকটিভ ডিসিশন দেখি না আমরা, সমষ্টিগত ডিসিশন। দ্বিতীয়ত আপনার মাঠ পর্যায়ে যে সমস্ত হচ্ছে সেগুলিকে তারা বারবার বলছে যে আমরা বহিষ্কার করছি, এই করছি, কিন্তু সহিংসতা তো তৃণমূল পর্যায়ে অনেক হচ্ছে। প্রায় 200-র মতো মারা গেছে অন্তর্দত্ত কোলাহে। তারেক জিয়ার জন্য এখানে ফিরে আসলে পরে বিএনপির যে জিনিসটা সর্বপ্রথম হবে যে এই যে পার্টির মধ্যে যে একটা কোঅর্ডিনেশনের অভাব, সমন্বয়ের যে অভাব, এক একজন এক এক কথা বলছে, তখন ওয়ান ভয়েসে কথা বলতে পারবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, আমার মনে হয় তারেক জিয়া ফিরে এসে যখন জনসংযোগ শুরু করবেন, তখন এই বিএনপির ভিতরে নানা রকম বিদ্রোহী পার্টি, তারপরে স্বতন্ত্র দাঁড়াবো, আমি মানছি না কাকে তুমি নমিনেশন দিতে, এই জিনিসটা উনি মিটিগেট করতে পারবেন। আর এই যে অনেকে বলছে যে মব যেটা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সমর্থনযোগ্য না, কিন্তু সমর্থনযোগ্য না বলে আপনি এটাকে বন্ধ করবেন কি করে, আমি সেটার কথা বলছি। হ্যাঁ, সেটাই বলছি, কিভাবে বন্ধ হবে? আপনি আইনের প্রয়োগ থাকতে হবে। আপনার কাছে কি মনে হয় যে আগামী ভোট, এই যে অনেকেই বলছে যে শঙ্কা হবে কি হবে না, এত কিছুর পরেও আর তো বেশি দিন বাকি নেই, 12 ফেব্রুয়ারি, আপনার কাছে কি মনে হয় ভোটের আয়োজনটা কীরকম হবে? ভোটে আপনার প্রত্যাশা কি? ঠিক বুঝতে পারছি না এখনো বুঝতে পারছি না, এই কারণে যে 1 মাস না 1.5 মাস বাকি আছে, এর মধ্যে তো প্রচারণা শুরু হয়ে যাওয়ার কথা। তারপরে ইলেকশন কমিশন তো কি করছে না করছে সেটার সম্বন্ধে সেরকম কোনো স্টেটমেন্ট তাদের দেখি না। নির্বাচন তো আমার মনে হয় হয়ে যাবে। আর একটা জিনিস হলো, নির্বাচনের জন্য আমি বুঝতে পারছি না এই জন্য যে আমি আজকে দেখলাম যে এই শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরে কয়েকজনকে নাকি আপনার গানম্যান দেবে। তো যদি ক্যান্ডিডেটরা গান নিয়ে আপনার বন্দুক নিয়ে আপনার ভোট দিতে যায়, তো ভোটাররাই তো যাবে না। এরকম বন্দুক গানম্যান সঙ্গে থাকবে, অথবা ক্যান্ডিডেটদের কাছে আপনার গান থাকতে হবে, এভাবে কি ভোট হয়? তারপরে আপনি ভোটের আবহাওয়া নিয়ে এখনো সন্তুষ্ট না, আপনি বলতে একটুও সন্তুষ্ট না আমি। কিন্তু ভোট হবে, আমার মনে হয় ভোট হবে। হ্যাঁ, ভোট হবে এবং শান্তিপূর্ণভাবে ভোট হোক, সেটা আপনিও চান। সেটা হবে কিনা সেটা নিয়ে অবশ্য জানি না হবে কিনা, তবে হ্যাঁ নির্বাচন তো হতে হবে। নির্বাচন না হলে তো এই অবস্থা তো চলতে পারে না। তবে নির্বাচনে আবহাওয়াটা আমি দেখছি না। আবহাওয়াটা ফিরিয়ে আনার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। এখন তো নির্বাচন কমিশনেরই পুরোপুরি তাতে, কিন্তু এই নির্বাচনী আবহাওয়া ফেরত আনার জন্য তো রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই তাদের সক্রিয়তা, এবং বলছে যে সবার উপরে বাংলাদেশ, সেই বিবেচনায় রেখে হয়তো সেগুলো মোকাবেলা করবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।